হামাতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250, উৎকণ্ঠায় বাবা মা। ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রিজভী। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক, সংসার খরচ মেটাতে হিমশিম রাইডশেয়ার চালকরা। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা, জয়শঙ্করের সঙ্গে বৈঠক আজ, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আশা। এবং বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয় তামিম ইকবালের, বললেন অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে নির্বাচন। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হাম আতঙ্কে সারা দেশ, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1236 জনকে। চিকিৎসকরা বলছেন অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে আসা এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান। জ্বরের তাপে পুড়ছে ছোট্ট শরীর, চোখ ভর্তি অবসাদ, শরীরে লালচে র্যাশ, ব্যথা আর অস্বস্তিতে হারিয়েছে মুখের বুলি। এমন শিশুদের কান্না বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে হাম। এ চিত্র রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের। বিশেষায়িত করার পর হাসপাতালটিতে ভর্তি হয়েছে 713 শিশু, মারা গেছে 4 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল 128 জনের। সারা দেশে হাসপাতালে ভর্তি 1236 জন রোগী। এখনও সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। চোখ একদম বন্ধ ছিল, চোখ খুলে না, চোখ লেগে গেছে। এই সাইড থেকে মানে লাল হয়ে একটু একটু শুরু হয়েছে। এই 3টা জায়গা থেকেই দেখে আমরা হসপিটালে ভর্তি করছি। জ্বর হওয়ার পরই গোড়া জাগছে, ঔষধ খাওয়াইছি কিন্তু কমে না, আর অসুস্থ হয়ে গেছে। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকদের নির্দেশনাপত্র ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেদের মতো করে শিশুকে খাওয়াচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে পরিস্থিতি। স্থানীয় ডাক্তারের রাত্রে দেখাইছি, পরের দিন সকালে দেখি ও মানে ওইটা সেন্সলেসের মতো হয়ে গেছে। জেল দিছিলাম আর অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম, কিন্তু জ্বর নামেই না। চিকিৎসক বলছেন হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে ফেলুন, তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ড লাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার 2-1টা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে,
তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে অনেকের। বিপরীতে চাহিদার 1/3 তেল পাচ্ছেন গ্রাহক। সংসার খরচ মেটাতে চরম ভোগান্তিতে রাইড শেয়ারিং চালকরা। দ্রুত জ্বালানি তেল বিক্রির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। এমন বাস্তবতার মধ্যেই ঘটছে অবৈধভাবে মজুতের ঘটনাও। জ্বালানি তেলের জন্য তীব্র গরম উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। এদের কেউ সংসার চালান রাইড শেয়ার করে, কেউ বা অন্যের গাড়ি চালিয়ে মেটান পরিবারের খরচ। তবে মানুষগুলোর দিন শুরুর আগেই কয়েক ঘন্টা ব্যয় হচ্ছে পাম্পে পাম্পে। মোটরসাইকেল আগে আসছি, খুব টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, খুব সিরিয়াস অবস্থা। কালকের আগের দিন আমি 12 ঘন্টা ছিলাম তেলের সিরিয়ালে, মাত্র তেল পাইছি 1000 টাকা। 3-24 ঘন্টা তার 4 ভাগের 1 ভাগই এখানে বলা চলে ব্যয় হয়ে যাচ্ছে। চরম ভোগান্তির মধ্যে গ্রাহকদের আক্ষেপ অভিযোগ, পাম্প থেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে একটি চক্র। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা তেল দাঁড়ে নিয়ে একটা মানুষের সংসার চলবে? আমাদের যেভাবে ভোগান্তি হইতেছে, ওরা সত্যি কথা বলুক যে ওদের রিজার্ভের তেল না। কেউ তেলে নিয়ে বিক্রি করতেছে বাইরে আউট তেল, কিন্তু আসলে এটা যদি বন্ধ করে সরকার, যে তাদের যদি জরিমানা এবং শাস্তিমূলক হয়, তাহলে এই সিরিয়ালটা লাগবে না। গাড়ি তো আর বেড়ে যায় না হঠাৎ করে, তার মানে হচ্ছে আমরা বুঝেই নিব এই তেল নিয়ে কোথাও না কোথাও স্টক হচ্ছে। ঢাকার বাইরের ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আমরা তেল পাচ্ছি না, অনেক কষ্ট করতে হচ্ছে। রাত্রে 2টা থেকে এই জায়গায় বসে আছি তেলের জন্য। সরকার থেকে একটা ব্যবস্থা করে দিলে আমরা যদি সবসময় তেলটা পাইতাম তাহলে উপকার হইতো আমাদের অন্যান্য কাজ আছে আরো। এদিকে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মজুত করা তেল বেশি দামে বিক্রির চেষ্টাকালে কারাদণ্ড, অর্থদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। তেলের পাচার ঠেকাতে অভিযান পরিচালনা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আপাতত বাড়ছে না দাম। তবে দাম বাড়ানো হবে কিনা আগামী মাসের সমন্বয়ের পর মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে হবে সিদ্ধান্ত। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসেই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন ও 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জ্বালানি মন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বর্তমান সরকার। একই সঙ্গে এ সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে জানিয়ে বলেন, আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।
ভর্তুকি তো চলছে, আমি যখন বেশি দামে জ্বালানি সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জনবহুল এলাকা 450। এ সময় তিনি জানান, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য, জ্বালানির মতো বৈশ্বিক সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছে। উদ্যোগ এখনো পুনর্গঠিত হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্য শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এইসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, এ সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বলেও জানান তিনি। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল নিতে পারবেন না। যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করব তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। জ্বালানি কিনবো আসলে বৈদেশিক মুদ্রা দিয়ে, সুতরাং আমি যদি জ্বালানির দাম বাড়িয়েও দেই, আমাকে অভ্যন্তরীণভাবে আমার দেশি মুদ্রার ভর্তুকিটা হবে না হয়তো। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং 3 মে থেকে সারা দেশেই টিকা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নয়াদিল্লিতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এই শুভেচ্ছা সফর দুদেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে পৌঁছান খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, ঢাকা দিল্লি ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ, যা জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সংযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, 2 দিনের এ সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে 2 বেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 14টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সরাসরি পাশ হয়। 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অপরিবর্তিত এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে বিশেষ কমিটি। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও পর্যালোচনা করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। বঙ্গবন্ধু দায়িত্ব বিবেচনা অতএব বিলের দফা 2 বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা রাষ্ট্রের দায়িত্ব। গণতন্ত্র শক্তিশালী করতে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়টি এমন এক সময় এলো যখন স্বতন্ত্র সচিবালয় অধ্যাদেশ বিলটি বাতিলে তোলা হয়েছে সংসদে।
এদিকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেয় ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ কল্পে আনিত বিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 মহান সংসদ উত্থাপন করলাম। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে বিল তোলা হয়েছে সংসদে। সোমবার আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি উপস্থাপন করেন। এ নিয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার সংসদে আলোচনা হবে। এই বিলটার উপরে বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট আছে। দীর্ঘদিন ধরে পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার দাবি করে আসছেন বিচার বিভাগের কর্মকর্তারা। অধ্যাদেশ বাতিলের খবরে সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন বিচারকরা। এক বিবৃতির মাধ্যমে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে পৃথক সচিবালয় যুগান্তকারী পদক্ষেপ। এমন আলোচনার মধ্যেই অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের উচ্চ আদালত। 185 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ, ছুটি, পদোন্নতি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হবে। 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে পৃথক সচিবালয়। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে বিচার বিভাগকে, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কেননা গণতন্ত্র শক্তিশালী করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা জরুরি, আর সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে আলাদা সচিবালয়। যদিও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের সংক্ষিপ্ত রায়ের পর গত বছরের 11 ডিসেম্বর উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়। এ সংক্রান্ত আদেশ সংসদে বাতিল হলে আটকে যাবে সচিবালয়ের কার্যক্রম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয়েছে। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। পরে মন্ত্রী বলেন, গুমের বিচারকে সঠিক পথে নেয়ার জন্যই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মাধ্যমে গুমের বিচারের ব্যাপারে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের ভালোভাবে আইনটি পড়ে দেখতে বলেন মন্ত্রী। এ সময় আইনমন্ত্রীকে বাইরের কথায় কান না দিতে বলেন স্পিকার। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম। এই সরকার গুমের সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার জন্য কতটা কমিটেড সেইটাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে গোটা পার্লামেন্ট এবং দেশবাসীকে অবহিত করলাম। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে ধন্যবাদ, আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে সে ব্যাপারেই আমরা কার্যক্রম গ্রহণ করব। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। চিফ প্রসিকিউটর জানান, গুমের মামলার বিচারও আগামী 1 মাসের মধ্যে অগ্রগতি হবে। 16 জুলাই শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। মঙ্গলবার চট্টগ্রামের 6 হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে পলাতক রয়েছেন হাসান মাহমুদ সহ 16 জন আসামি। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 19 এপ্রিল। আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা
ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়, তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যেটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুমের মামলার অগ্রগতি দেখা যাবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী এবং জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেনি তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। 2 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ নানা অভিযোগ করেন রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় স্থির দাঁড়িয়ে থাকলেও না সূচক মাথা নাড়ান সাবেক স্পিকার। আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। এদিকে আসামি পক্ষের হয়ে শুনানি করতে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন একদল আইনজীবী। তাদের একজন বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠান আদালত। সুনির্দিষ্ট তার বিপক্ষে কোনো অভিযোগ নেই। উনি ওই দিন সংসদ ভবন এরিয়ায় ছিলেন। উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার মধ্যরাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জাতিকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপিকে আবারও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিন গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা। গণভোটের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে করণীয় নিয়ে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। গণভোটের রায় মেনে নিতে আহ্বান জানান সরকারের প্রতি। বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো, ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান জাতিকে অবাক করেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। 5 কোটি মানুষ এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে। সে সময় এখনো আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে। যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কার ইম্পর্ট্যান্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে নতুনভাবে ঘোষণা করা হয় 4 দিনের আন্দোলন কর্মসূচি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে সব মবের নেপথ্যে জামাত শিবির। জাতীয় নির্বাচনের পরও দলটি মব সন্ত্রাস থেকে বেরোতে পারেনি, এমন অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। রাজধানীর মিরপুর কলেজে শিক্ষক হেনস্থা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। প্রতিবাদ সভায় নেতারা বলেন, সরকারের মেয়াদ 2 মাস না পেরোতেই দেশকে অস্থিতিশীল করতে বিদেশি মদদে অতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান তারা।
মদ নামের যে অপসংস্কৃতি গত 17 মাস ধরে যেটি চালু ছিল, সেটি আমরা মনে করেছিলাম যে এটির অন্তত অবসান ঘটেছে, কিন্তু জনাব ব্যারিস্টার আরমান গতকাল আমাদেরকে ভুল প্রমাণ করেছেন। তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন যে জামাত শিবির সেই মব কালচার থেকে এখনো বের হতে পারেনি। জামাত শিবির নেপথ্যে থেকে কতগুলো মব কালচার সংগঠিত হয়েছে। খুনি হাসিনার আমলে তারা গুপ্ত সেজে সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগের ছদ্মবেশে আমাদের উপর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশে কর ফাঁকির পরিমাণ কল্পনাতীত। তাই কর কমানো নাকি শৃঙ্খলা ফেরানো, কোনটি আগে জরুরি তা নিয়ে সংশয়ে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, পরিস্থিতি যাই হোক আগামী অর্থ বছরে দ্বিগুণ করা হবে রাজস্ব আদায়। কর জিডিপির অনুপাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। রাজস্ব আদায়ে এনবিআর এর অদক্ষতার পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তাদের যোগসাজশে কর ফাঁকির অভিযোগও পুরনো। অভিযোগ আছে আদায়ের অর্ধেকেরও বেশি কর ফাঁকি আদায় করতে পারে না এনবিআর। প্রাক বাজেট আলোচনায় সেই কর ফাঁকির ভয়াবহতা তুলে ধরলেন এনবিআর চেয়ারম্যান। জানান, কর ফাঁকি বন্ধে ও আদায়ে স্বচ্ছতা আনতে আধুনিকায়নে জোর দেয়া হলেও কাজ হয়নি খুব একটা। শৃঙ্খলা ফেরাতে না পারলে সৎ ব্যবসায়ীদের কষ্ট লাঘব হবে না। আমরা যদি এক এক নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারের যদি কেস স্টাডিগুলো যদি জনসম্মুখে আনি, আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ কর ফাঁকি হয়। আপনারা আগে ডিসিপ্লিন হবেন নাকি আমরা আগে ট্যাক্স কমাবো? এখন আমাদের এই কারণে যেটা হয়, সবচেয়ে কষ্টে পড়ে হল যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যে আগে বেশি দিয়েছে, ফার্দার এসব আইন কারণের জন্য তাকে আরো বেশি দিতে হচ্ছে। চলতি বছরের 8 মাসে প্রায় 71,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে চায় সংস্থাটি। গত বছর যা রেভিনিউ আদায় করেছে, আগামী বছর আমাদের মিনিমাম তার 50% বেশি আদায় করতে হবে। আমরা গতবার অ্যারাউন্ড 4 লাখ কোটি আদায় করেছি, আগামী অর্থ বছর আমাদের 6 লাখ কোটি আদায় করতে হবে, যদি দেশকে আমরা ঠিকঠাক মতো যেই পথে চলতে চাই সেটা যদি ঠিক রাখতে চাই। এর আগের সেশনে জানানো হয়, নতুন অর্থ বছরের বাজেটে জ্বালানির ওপর চাপ কমাতে বৈদ্যুতিক যানবাহনে কর কমানোর কথা ভাবছে এনবিআর। কাস্টম যে এক্সামিনেশনগুলো করে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 মাসের মধ্যে স্থানীয় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য ও সেবার মূল্য পরিশোধ ও অর্থ উত্তোলনের ব্যবস্থা করতে চায় সরকার। এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মিলনায়তনে আইসিটি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের স্টার্টআপ ও স্কেল আপ প্রোগ্রামে এ কথা বলেন তিনি। গ্রাহকের তুলনায় ইন্টারনেট সেবার মান দুর্বল বলেও উল্লেখ করেন। বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ওয়ান সিটিজেন ওয়ান আইডেন্টিটি কর্মসূচি নিয়েও কাজ শুরু হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। 3 দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন জেলা থেকে প্রায় 200 উদ্যোক্তা অংশ নিচ্ছেন। সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তাদের দেয়া হবে প্রশিক্ষণ। মেটা বলেন, গুগল বলেন, টিকটক বলেন, or all the big companies and payment platform, we had multiple discussion that we want all the big tech companies to have a local payment partner. International gateway গুলোর সাথে local payment intermediary. Hopefully within next 30 to 60 days, you'll see different circular becoming from Bangladesh Bank, which will enable all global platform players. খাগড়াছড়িতে বৈশাখী বরণে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন তরুণ তরুণীরা। সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফা আলিকা ত্রিপুরা। শোভাযাত্রায় ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতি। পরে ঐতিহ্যবাহী পানি খেলায় মেতে ওঠেন মারমা তরুণ তরুণীরা। কদিন পরে বাংলা নতুন বছর বরণে মাতবে দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। পহেলা বৈশাখ রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তুমুল ব্যস্ততা এখন চারুকলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এ যেন সৃষ্টির উৎসব। চলছে বৈশাখের আমন্ত্রণে মোটিফ নির্মাণের কর্মযজ্ঞ। 1433 বঙ্গাব্দ বরণে গড়ে উঠছে নানা আকৃতির 5টি মোটিফ।
এখন পর্যন্ত আকৃতি দাঁড়িয়েছে মোরগ, হাতি আর সুখের পায়রার। এর বাইরেও ট্যাপা পুতুলের পাশাপাশি বাউলদের উপর হামলার প্রতিবাদে নতুন করে যুক্ত করা হয়েছে একতারাও। এবারে নববর্ষ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলা অনুষদের ৭১তম ব্যাচকে। কর্মযজ্ঞে সামিল হয়েছেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। এবারে যেমন প্রতিপাদ্য হচ্ছে আপনার নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, তো সেটা যেন এই ধারাটা কন্টিনিউ থাকে, এটাই এবার আমাদের লক্ষ্য উদ্দেশ্য। প্রতিবারের মতো এবারও শোভাযাত্রায় থাকবে রঙের খেলা। শিক্ষার্থীদের হাতে তাই গড়ে উঠেছে নানা বর্ণের সরা ও মুখোশ। পেঁচা, বাঘ, ঘোড়া, পায়রা, এগুলোর মাধ্যমে আসলে হচ্ছে যে আনন্দটা আরো উচ্ছ্বাস পাই। আমরা চেষ্টা করছি যে ঐতিহ্যটাকে ধরে রাখার, একদম কালারফুল ভাবে একটা বাঙালিয়ানা যেটাকে বলে আর কি। এবার সারা দেশে বাংলা বর্ষবরণে আয়োজনের নাম থাকছে বৈশাখী শোভাযাত্রা। এবারে শোভাযাত্রায় থাকছে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আনন্দ এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রত্যয়। আর তার জন্যই প্রস্তুত হচ্ছে চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রার এই ব্যস্ত আয়োজন। হানি, সময় সংবাদ, ঢাকা। 5 দিন নিখোঁজের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজন ও বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিখ্যাত অ্যামাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রকৌশলী সাকিব আলী। কয়েক মাস আগে নতুন কর্মস্থল লস অ্যাঞ্জেলেসে যোগ দেন তিনি। বিমানবন্দর ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন অভিজাত মেরিনা ডেল রের একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন 30 বছর বয়সী সাকিব। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা ডক্টর মোহাম্মদ আলী মানিক ও সারিকা আলী বাচ্চির একমাত্র ছেলে সাকিব আলী। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছেলে সাকিবের সাথে শেষবারের মতো কথা হয় তাদের। এরপর থেকেই ফোনে ছেলেকে না পেয়ে নানাভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি সাকিবের। অবশেষে পুলিশের শরণাপন্ন হন তারা। ছেলেকে খুঁজতে লস অ্যাঞ্জেলেসে ছেলের বাসায় হাজির হয় পরিবার। পরে সেখান থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। 30 বছর বয়স্ক ছেলে আজ তার নিজের আপন বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর আসল কারণ এখনো জানা যায় নাই। তার এই অকাল মৃত্যুতে লস অ্যাঞ্জেলেস প্রবাসী আটলান্টাবাসীর মতোই শোকাহত। আমরা এই শোক সন্তপ্ত পরিবারের পাশে আছি। লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টারে প্রথম জানাজা শেষে আটলান্টায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মা এখন পাগল প্রায়। পুলিশ ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে তরুণ প্রকৌশলী সাকিবের মৃত্যুর কারণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। বাংলাদেশি কানাডিয়ান হিসেবে ইতিহাস লেখার পথে ডলি বেগম। টরন্টোর সাউথ ওয়েস্ট স্কারবোরো উপনির্বাচনে বিজয়ী হলে তিনিই হবেন প্রথম বাঙালি ফেডারেল এমপি। প্রচারণায় নেমেই এরই মধ্যে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন টানা 3 বার প্রভিন্সিয়াল নির্বাচনে বিজয়ী এমপি ডলি বেগম। রাশেদ লিমনের রিপোর্ট। টরন্টো স্কারবোর সাউথ ওয়েস্টে ক্ষমতাসীন লিবারেল এমপি বিল বিলার যুক্তরাজ্যে কানাডার হাই কমিশনার নিয়োগ পাওয়ার পরই সামনে আসে কে হবে তার স্থলাভিষিক্ত। বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় প্রার্থী হতে যখন আগ্রহীদের দৌড়ঝাঁপ, তখনই ট্রাম্প কার্ড দেখান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এনডিপির হয়ে এই এলাকায় নির্বাচিত 3 বারের এমপিপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমকে দলে ভিড়িয়ে নির্বাচনের টিকিট দেয় লিবারেল পার্টি। প্রভিন্সিয়াল পার্লামেন্ট থেকে পদত্যাগ করে ডলি বেগম নেমে যান ভোটের মাঠে। 13 এপ্রিল ভোটকে ঘিরে এখন সরগম পুরো এলাকা। পথে পথে দেখা মেলে ভোট ফর ডলি, আর প্রচারণা চলছে সর্বত্র। বিজয়ী হলে প্রথম বাংলাদেশি কানাডিয়ান হিসেবে ফেডারেল পার্লামেন্টের সদস্য হবেন তিনি। কানাডাতে বড় একটা বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি আছে, যারা অনেক কাজ করে, অনেক কষ্ট করে। কমিউনিটি ইজ ভেরি স্ট্রং, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডেডিকেটেড, দে কন্ট্রিবিউট সো মাচ টু দ্য ইকোনমি অফ কানাডা। এন্ড অফ কোর্স আপনারা যারা বাংলাদেশে আছেন, আমাদেরকে দেখতেছেন, প্লিজ do
pray for us. এমপি নির্বাচিত হলে কমিউনিটির সুবিধা অসুবিধা সংসদে তুলে ধরার কথা জানান বাংলাদেশের মৌলভীবাজারে জন্ম নেয়া এই প্রার্থী। জানালেন নিজের আরও পরিকল্পনার কথা। এখানের মানুষের যে কষ্ট, অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, হাউজিং ক্রাইসিস, হেলথ কেয়ার নিয়ে যে সমস্যা, এগুলো আমরা প্রভিন্সিয়াল লেভেলে ভালো একটা কাজ করতে পারার কারণেই আসলে মানুষ যে ভালোবাসা, মানুষ যে আদর, স্নেহ এন্ড রেসপেক্ট, যেগুলো আমি যেটা I've been able to get that from the community and I'm really grateful for that. নির্বাচন বিশ্লেষকরা ভোটের মাঠে ডলি বেগমকে এগিয়ে রাখলেও কনজারভেটিভ প্রার্থী ডায়ানা ফিলিপোভা সহ আরও 7 জন প্রার্থী লড়ছেন এই ভোটযুদ্ধে। সব ঠিকঠাক থাকলে ভোটের দিন ফলাফল যদি ডলি বেগমের পক্ষে যায় তাহলে কেবল এই স্কারব্রোই নয়, 7 সমুদ্র 13 নদীর ওপারে বাংলাদেশেও গর্ব করার মতো নতুন একটি কারণ হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। দক্ষিণ কোরিয়ায় বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিও যেন নতুন রূপে সেজে উঠেছে। দেশ জুড়ে শুরু হয়েছে চেরি ফুল উৎসব। রাজধানী সিউলের হান নদীর তীর থেকে শুরু করে জিনহে, গিয়ংজু কিংবা সুওনের পার্কগুলো সবখানেই ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটক। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বসন্ত মানেই যেন এক জীবন্ত কবিতা। শীতের নির্জীবতা কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে জেগে ওঠে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে চেরি ফুলের মায়াবী রূপ। সাদা আর হালকা গোলাপি পাপড়ির কোমল স্পর্শে ডেকে যায় শহরের পথঘাট, পার্ক আর নদীর তীর, যেন প্রকৃতি নিজেই হাতে এঁকে দিয়েছে এক স্বপ্নময় চিত্রপট। চেরি ফুলের এই সময়টুকু খুবই ক্ষণিকের, মাত্র কয়েক দিনের অতিথি, কিন্তু এই অল্প সময়ে তা মানুষের মনে তৈরি করে গভীর আবেগ, ভালোবাসা আর প্রশান্তির অনুভূতি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দেশ বিদেশি প্রকৃতিপ্রেমীরাই ছুটে আসেন এই সৌন্দর্যের কাছে। আমি তুরস্ক থেকে চেরি ফুল দেখতে এবার সিউলের ইয়াইদোতে এসেছি। তোমরা সুযোগ পেলে একবার অবশ্যই এখানে ঘুরতে এসো। এই সৌন্দর্য না দেখলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবে। চেরি ফুলগুলো সত্যি খুব অসাধারণ। রাজধানী সিউলের জামসিল লেক, বুসান কিংবা জিনহে, সবখানে এখন চেরি উৎসবের আমেজ। বিশেষ করে সিউলের হান নদীর তীর ইউইদোতে চেরি উৎসবকে ঘিরে তৈরি হয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়ার চেরি উৎসব হচ্ছে বসন্তের আগমনী বার্তা, যেটা দেখতে দেশ তথা বিদেশ তথা দক্ষিণ কোরিয়া এবং সহ দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আগমন করে। দীর্ঘ 5 দিন ডিউটি করার পরে শনিবার এবং রবিবার আমাদের বন্ধের ছুটিতে আমরা এই উৎসবে আসি। এটি আমাদের দ্বারা খুবই ভালো লাগে। চেরি সৌন্দর্য উপভোগ করতে সবাই মিলিত হয়ে এখানে এসেছি। চেরি ফুল কোরিয়াতে বছরে একবার আসে। এই সময়ে হয়তো এই সপ্তাহে চেরি ফুলের যে ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাবে। দক্ষিণ কোরিয়া এখন বসন্তের পূর্ণতা, আর সেই বসন্তকে আরো রঙিন করে তুলেছে চেরি ফুলের অপার সৌন্দর্য। রাজধানী সিউল সহ গোটা দক্ষিণ কোরিয়া এখন চেরি ফুলের স্বর্গরাজ্য। রাস্তার দুই পাশে সারি সারি চেরি ফুল, এ যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক জীবন্ত চিত্রকর্ম। রাত নামলেই আলোকসজ্জায় চেরি ফুলের সৌন্দর্য যেন আরো রহস্যময় হয়ে ওঠে। ঝলমলে আলো আর ফুলের কোমল রং একসাথে মিলে সৃষ্টি করে এক অন্যরকম আবহ, যা হৃদয়ে গেঁথে থাকার মতো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। খেলার খবর, গুঞ্জনটাই সত্য হলো শেষ পর্যন্ত। বিসিবি নির্বাচনে একগাদা অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যার ফলশ্রুতিতে ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। একই সঙ্গে আগামী 3 মাস বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অযাচিত হস্তক্ষেপের কারণেই নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছিল বলে জানান ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। 48 ঘন্টার নাটকীয়তার অবসান। এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা পড়বার পর থেকে চারদিকে গুঞ্জন, কতক্ষণ টিকবে বুলবুলের বোর্ড। আমিনুল ইসলাম নিজে আত্মবিশ্বাসী থাকলেও তার উপর আস্থা রাখতে পারেননি বোর্ড পরিচালকরা। একের পর এক পদত্যাগে জেরবার ছিল বিসিবি।
অবশেষে আইসিসিকে জানানোর পর তদন্ত প্রতিবেদনের আদ্যপান্ত নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। পরে শোনান বিসিবি নির্বাচন প্রভাবিত করতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার সঙ্গী সাথীদের কর্মকাণ্ড। তৎকালীন ক্রীড়া উপদেষ্টার এপিএস সাইফুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করেন, যা বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক এবং চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সাক্ষ্যে নিশ্চিত হয়। বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। নির্বাচন নিয়ে এত সব অভিযোগের প্রমাণ পাওয়ায় শেষ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। আইসিসিকে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। এদিকে আগামী 3 মাসের মধ্যে বিসিবিতে নতুন নির্বাচন দিতে একটি অ্যাডহক কমিটিও গঠন করে দিয়েছে এনএসসি, যার নেতৃত্বভার থাকছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাঁধে। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল, রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা আজ থেকেই দায়িত্ব পালন করতে পারবেন নতুন অ্যাডহক কমিটি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিসিবির হট চেয়ারে বসেই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন অ্যাডহক কমিটি সভাপতি তামিম ইকবাল। এই 3 মাসে ভঙ্গুর অবস্থা থেকে দেশে ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ সাবেক অধিনায়কের। বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুল এখন অতীত। কয়েক ঘন্টার ব্যবধানে সভাপতির চেয়ারে তামিম ইকবাল। এ নিয়ে 20 মাসে ক্রিকেট বোর্ডের হটসিটে পরিবর্তন আসলো 3 বার। অ্যাডহক কমিটির প্রধান হয়ে প্রথম দিন সভা করেছে তামিম ইকবালের বোর্ড, নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। তবে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন বোর্ড প্রেসিডেন্ট পরবর্তী নির্বাচনে কি অংশ নিতে পারবেন? অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। প্রথম দিনে আপাতত ক্রিকেট উন্নয়ন নিয়ে কোনো আশার বাণী শোনাননি তামিম। জানান দেশের ক্রিকেটের হারানো সুনাম ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য। গণমাধ্যমের সহযোগিতাও চান সাবেক অধিনায়ক। এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, সবাইকে আমাদের সম্মান করতে হবে, এটাই আমাদের মূল কাজ হবে। এদিন বোর্ড সভায় আইসিসি ও ইসিসি সভায় প্রতিনিধিত্ব করার জন্য তামিম ইকবালকে মনোনীত করে অ্যাডহক কমিটি। তার উপর অর্পিত হয়েছে আরও বেশ কিছু দায়িত্ব। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে, আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছে, এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন, চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, ওনাকে আমরা নমিনেট করেছি। আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিশিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় সভা করবে তামিম ইকবালের বোর্ড। সেখানেই সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামাতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250, উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রেজভী।
এবং বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে এই দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয় তামিম ইকবালের, বললেন অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে না নির্বাচন। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।